আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো ডিয়ার স্টুডেন্ট? তো আজকে আমি তোমাদের নার্সিং এর ফ্রি ক্লাস নিয়ে এসেছি এবং আজকের তোমরা বাসায় বসে যারা নার্সিং প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা ক্লাস নিব এবং আজকে আমার ক্লাসের টপিক হচ্ছে ধ্বনি। তোমরা যদি এই ক্লাসটি করো শেষ পর্যন্ত তাহলে ধ্বনি থেকে কি রকম প্রশ্ন আসতে পারে বা কোন কোন পয়েন্ট থেকে প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো ক্লাসটি শুরু করা গেল, তোমরা সবাই ক্লাসটি করো, কন্টিনিউ করো। তো ক্লাসটি শুরু করা গেল। তো আমাদের প্রথম ক্লাস হচ্ছে ধ্বনি সম্পর্কে। তো দেখো, ধ্বনি থেকে মোটামুটি যে যে পয়েন্ট থেকে প্রশ্ন আসতে পারে আমি তোমাদের সেই পয়েন্টগুলো এখানে তুলে ধরছি। তো তোমরা প্রথমে লক্ষ্য রাখো যে আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে এখানে লক্ষ্য রাখো যে ধ্বনি এবং বর্ণ অক্ষর। আমি আজকে তোমাদের এই টপিকের উপর ক্লাস নিব। তো ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত করবো আশা করা যায়। তো দেখো, এখানে বলা হয়েছে 1 নম্বর পয়েন্টটি যে বাংলা বর্ণমালার উদ্ভব হয় ভারতীয় আর্য ভাষার প্রাচীন লিপি ব্রাহ্মী লিপি থেকে। তো তোমাদের পরীক্ষায় আসতে পারে যে বাংলা বর্ণমালা কোথা থেকে উদ্ভব হয়, তোমরা লিখবা ব্রাহ্মী লিপি থেকে। এটা হচ্ছে তোমাদের প্রথম পয়েন্ট। এবং তারপরে পয়েন্ট হচ্ছে বাংলা বর্ণমালা লেখা হয়, অর্থাৎ বাংলা বর্ণমালা কোথা থেকে লেখা হয় সেটা হচ্ছে বঙ্গলিপি থেকে। তো পরীক্ষায় আসতে পারে যে বাংলা বর্ণমালা কোথা থেকে লেখা হয় সেটা হচ্ছে বঙ্গলিপি থেকে। তো তোমরা আশা করি এই পয়েন্টটা বুঝতে পারছো। তারপরে পয়েন্টে বলা হয়েছে বাংলা বর্ণমালাকে স্থায়ী রূপ দেন কে? তোমরা বলো। এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট কেন? তো পরীক্ষায় আসবে যে বাংলা বর্ণমালাকে স্থায়ী রূপদানকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ক্লাসটি সামনে আগানো যাক। দেখো, তারপর বলা হয়েছে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য, অর্থাৎ ধ্বনি ও বর্ণের মধ্যে কি পার্থক্য সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এখানে বলা হয়েছে ভাষা লেখার প্রতীক বা চিহ্নগুলোকে মুখে উচ্চারণ করা হয় সে তাকে ধ্বনি বলে। অর্থাৎ দেখো, আমি যে কথা বলতেছি, আমার যে আওয়াজটা, অর্থাৎ এই আওয়াজটা হচ্ছে ধ্বনি। যখন আমার এই আওয়াজটাকে আমি বর্ণে রূপান্তর করব, অর্থাৎ আমার আওয়াজটাকে যখন আমি কোনো চিহ্ন দ্বারা বা কোনো প্রতীক দ্বারা প্রকাশ করব সেটাই হবে বর্ণ। এখানে লক্ষ্য রাখো যে এখানে বলা হয়েছে যে প্রতীক বা চিহ্নগুলোকে যখন লিখে প্রকাশ করা হয় তখন তাকে বর্ণ বলে। অর্থাৎ আমি বললাম ক, এটা যে আওয়াজটা করলাম এই আওয়াজটা হচ্ছে ধ্বনি। আর যখন আমি এই যে লিখবো ক কোনো লেখায় বা কোনো প্রতীক দ্বারা প্রকাশ করবো আমার এই আওয়াজটাকে, সেই আওয়াজটা হচ্ছে বর্ণ। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তো এখন আমরা দেখব সম্পর্ক, অর্থাৎ সম্পর্ক। সম্পর্ক বলতে কিসের সম্পর্ক দেখব? ধ্বনি এবং বর্ণের যে সম্পর্ক সেটা দেখব। তো দেখো, এখানে বলা হয়েছে ধ্বনি। ধ্বনি কি? ধ্বনি হচ্ছে মৌখিক রূপ। অর্থাৎ কিসের মৌখিক রূপ? আমরা যে কথা বলি বা আমাদের কথা মুখ দিয়ে যে বলি, তো এটা হচ্ছে মৌখিক রূপ। অর্থাৎ আমরা লিখিতভাবে যদি আমরা অর্থাৎ আমরা যে কথাগুলো বলতেছি আমরা কোনো বর্ণ বা চিহ্ন দ্বারা না বলে আমরা যে সচরাচর কথা বলি সেটা হচ্ছে আমাদের মৌখিক রূপ, অর্থাৎ এর কোনো লিখিত রূপ নেই। আর বর্ণ কি? অর্থাৎ বর্ণ কি? বর্ণ হচ্ছে লিখিত রূপ। অর্থাৎ আমরা যে কথাগুলো বলতেছি বা আমরা যে কথা বলি সেটা যখন লিখিত আকারে বা কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে বর্ণ। তো এখন আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে ধ্বনি লিখিতভাবে প্রকাশের প্রতীক বা চিহ্ন হচ্ছে বর্ণ। ওই যে বললাম, যখন আমরা মুখে কথা বলি সেটা হচ্ছে মৌখিক রূপ, যখন আমরা আমাদের কথাগুলিকে কোনো প্রতীক বা চিহ্ন দ্বারা প্রকাশ করি সেটি হচ্ছে বর্ণ। যেমন আমরা বলি আমার নাম শুভ, তো আমি বললাম আমার নাম শুভ। তো শুভ আমরা যে জাস্ট মৌখিকভাবে বললাম, যখন আমি লিখে প্রকাশ করবো যে শুভ, তো এই যে আমরা ওয়ার্ডগুলো লিখছি এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমাদের বর্ণ। তো এখানে আমরা উদাহরণটা দেখি। এখানে একটা উদাহরণ দিয়েছে। উদাহরণটা কি? যে ক মুখে উচ্চারণ করলে ধ্বনি, যখন লিখে প্রকাশ করব তখন বর্ণ। অর্থাৎ আমরা যখন মুখ দিয়ে বলতেছি কোনো কথা বা কোনো উচ্চারণ করব সেটা হচ্ছে ধ্বনি, আর যখন আমরা লিখে প্রকাশ করব সেটা হচ্ছে বর্ণ। আশা করি তোমরা ধ্বনি ও বর্ণ ক্লিয়ার হয়েছে। এখন দেখো, ধ্বনি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট পরীক্ষায় আসে। দেখো, যদি বলা হয় যদি বলা হয় ভাষার মূল উপাদান কি তাহলে হবে ধ্বনি। যদি বলা হয় ভাষার মূল উপাদান কি তাহলে লিখবো ধ্বনি। আবার বলা হয় ভাষার মৌলিক ক্ষুদ্রতম একক কি, অর্থাৎ বলা হয় যদি ভাষার মৌলিক ক্ষুদ্রতম একক কি, তোমাদের পরীক্ষা হলে দেওয়া থাকবে যে এরকম ভাবে যে ভাষার মৌলিক
ক্ষুদ্রতম একক কি অপশন দেওয়া থাকবে? ধ্বনি, শব্দ, বর্ণ, এরকম 4টা অপশন দেওয়া থাকবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে সেখানে ধ্বনি দাগাইতে হবে, বুঝছো? এবং 3 নম্বর পয়েন্টে লক্ষ্য করো, 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে শব্দের ক্ষুদ্রতম উপাদানের নাম কি? তো শব্দ অর্থাৎ যখন আমরা কতগুলো বর্ণ মিলিয়ে একটা শব্দ তৈরি করি, তো শব্দের ক্ষুদ্রতম এককে ক্ষুদ্রতম উপাদানের নাম কি? সেটা হবে ধ্বনি। তাহলে দেখো এই এমসিকিউটা, এই যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো ধ্বনির কতগুলো বৈশিষ্ট্য দেখছো, এই যে এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য, এরকম আমি 5টা বৈশিষ্ট্য তোমাদের তুলে ধরছি, এটা বুঝতে পারছো আশা করি। তারপর বলা হয়েছে ভাব প্রকাশের মাধ্যম কি? আমার ভাব প্রকাশ বলতে আমরা যে বিভিন্নভাবে কথাবার্তা বলি, সেটা হচ্ছে আমাদের ভাব প্রকাশকে বোঝায়। তো ভাব প্রকাশের মাধ্যম কি? ধ্বনি। আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারতেছো। তারপর পয়েন্ট লক্ষ্য রাখি, এই পয়েন্টে বলা আছে শব্দকে বিশ্লেষণ করলে যে অবিভাজ্য অংশ পাওয়া যায় তা ধ্বনি। অর্থাৎ শব্দকে যখন আমরা বিশ্লেষণ করি, ধরো কোনো কথাকে যখন আমরা বিশ্লেষণ করি, তো সেখানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র একক পাওয়া যায়, সেটা হচ্ছে ধ্বনি, এটাই বলা হয়েছে। তো তোমরা এটা লক্ষ্য করবা। এখন বলা আছে আধুনিক বাংলায় ধ্বনির সংখ্যা 41টি। এটা মুখস্থ করবা, কারণ দেখো আমাদের বর্ণ হচ্ছে 50টি, কিন্তু ধ্বনি হচ্ছে 41টি, বা কোথাও দেওয়া থেকে 37টি। তো আমি তোমাদের এইসব নিয়ে পরে আলোচনা করতেছি, আপাতত তোমরা এইটুকু বুঝো, বুঝছো? তো তারপর বলা হয়েছে অক্ষর। অক্ষর কি এটা আমাদের বুঝতে হবে। অক্ষর কি? নিঃশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। অর্থাৎ দেখো আমরা কিন্তু এক্সাম্পল দিই, এই যেমন উদাহরণটা লক্ষ্য রাখো। তারপরে তার আগে এই পয়েন্টটা লক্ষ্য রাখি, কারণ এখানে বলা আছে একটি শব্দের অংশ যা একবারে উচ্চারিত হয় সেটি অক্ষর। তো আমি তোমাদের উদাহরণ দেব, তখন তোমরা ভালো করে বুঝতে পারবা। তো এখানে লক্ষ্য করি বিশ্ববিদ্যালয়, আমরা যখন বিশ্ববিদ্যালয় উচ্চারণ করি, দেখো বিশ্ববিদ্যালয় আমরা কি একবারে উচ্চারণ করতে পারতেছি? যে বিশ্ববিদ্যালয়, এবার হচ্ছে না। আমরা হচ্ছে নিঃশ্বাসের প্রয়াসে, অর্থাৎ থেমে থেমে উচ্চারণ করতেছি। দেখো বিশ্ববিদ্যালয়, তো দেখো বিশ্ববিদ্যালয়, দেখো 5টি জায়গায় আমরা থেমে থেমে কথাটা বলছি। তার আগে এখানে লক্ষ্য করি, তার আগে উদাহরণটা যে বন্ধন, দেখো বন্ধন, আমরা যে একটু একবার থামছি, বন্ধন, দেখো আমি উচ্চারণ করি বন্ধন, দেখছো আমরা থামছি, যাই হোক। তাহলে এখানে দেখো আমরা দুইবার থামলাম, এই জন্য এখানে 2টি অক্ষর আছে, আমরা এখানে 5বার থামছি, যার কারণে এখানে 5টি অক্ষর আছে। তো আশা করি স্টুডেন্ট তোমরা এইটুকু বুঝতে পারছো। আমরা নিচে আরো কিছু উদাহরণ দেখবো, দেখো। তারপর এখানে বলা আছে রবীন্দ্রনাথ, দেখো রবীন্দ্রনাথ উচ্চারণ করো রবীন্দ্রনাথ, দেখো 4টি অক্ষর আছে। আবার নজরুল, নজরুল 2টি অক্ষর আছে। এখন দেখবো অক্ষরের ইতিহাস। এখানে বলা হয়েছে বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করা হয় চার্লস উইলকিন্স, অর্থাৎ বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন এই ব্যক্তি চার্লস উইলকিন্স। আর এখানে লক্ষ্য কর বলা হয়েছে বাংলা অক্ষরের আধুনিক রূপদানকে পঞ্চানন কর্মকার। তো বাংলা অক্ষরের আধুনিক রূপদানকে পঞ্চানন কর্মকার। এখন আমরা বর্ণ সম্পর্কে জানবো। তো এখন আমরা বর্ণ সম্পর্কে জানবো। দেখো এখানে বলা হয়েছে কোনো ভাষার ধ্বনিকে লিখে প্রকাশ করলে প্রতীক বা চিহ্নকে বর্ণ বলা হয়। অর্থাৎ দেখো যখন আমরা বলি, অর্থাৎ কোনো ভাষার ধ্বনি, অর্থাৎ ভাষার কিছু নির্দিষ্ট ধ্বনি আছে, যেমন আমরা বলি আমাদের বাংলার ধ্বনি কি, স্বরেও থেকে শুরু করে ক খ এসব ধ্বনি। ইংরেজির ধ্বনি কি, এবিসিডি। এরকম প্রতিটা ভাষার নিজস্ব কিছু ধ্বনি আছে। তো এদের ধ্বনির যে প্রতীক বা চিহ্ন, বা অর্থাৎ লিখিতভাবে প্রকাশ করার যে মাধ্যমটাকে, সেটাকে বলা হয় বর্ণ। আমরা একটু পরে পরবর্তী দিকে যাই। দেখো এখানে বলা ধ্বনি 2 প্রকার। তাহলে ধ্বনি কত প্রকার? ধ্বনি 2 প্রকার। এক হচ্ছে স্বরধ্বনি, দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন পরে প্রশ্ন আসতে পারে যে স্বরধ্বনি লিখিত প্রতীক কয়টি? তোমরা দেখাবো 11টি। আবার বলা হয় যে ব্যঞ্জন ধ্বনির লিখিত প্রতীক কয়টি? সেটা হবে 39টি। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। তো আমরা এখন একটু এখানে পড়বো। এখানে বলা হয়েছে মোট বর্ণ, অর্থাৎ পরীক্ষায় আসতে পারে যে মোট বর্ণ কত। তা মোট বর্ণ হচ্ছে 50টি। 50টির মধ্যে স্বরধ্বনি থাকবে 11টি, ব্যঞ্জন ধ্বনি থাকবে 39টি। তাহলে মোট বর্ণ 50টি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা স্বরধ্বনি সম্পর্কে জানবো। স্বরধ্বনি কি? দেখো স্বরধ্বনি কি এটা সম্পর্কে জানবো। তো লক্ষ্য রাখি যে বলা হয়েছে যেসব ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে অন্য ধ্বনির সাহায্য নিবে না, এ একাই উচ্চারিত হবে। যেমন উচ্চারণ করি স্বরে অ, কারো সাহায্য নিচ্ছে, স্বরে আ, তোমরা নিজেদের উচ্চারণ করো তাহলে বুঝতে পারবা যে এই সব একা একা উচ্চারিত হয়। তো স্বরধ্বনির সংখ্যা কয়টি? 11টি, আমরা আগে জানি। তো দেখো এখন একটু কিছু সংক্ষিপ্ত রূপ দেখো লক্ষ্য করি। স্বরধ্বনির
সংক্ষিপ্ত রূপকে রূপকে বলা হয় কার। যেমন বলি আকার, স্বরেয়াতে আকার, তারপর রসইতে রিকার। তাহলে পরীক্ষায় আসবে যে স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? এটা হবে কার। তখন নিচে লক্ষ্য রাখি, দেখো মোট 10টি কার আছে, অর্থাৎ স্বরের কোনো কার নেই। স্বরেয়া, রস্বই, এইভাবে সবগুলোর কার আছে, কিন্তু একমাত্র স্বরের কোনো কার নেই। তো এটা মনে রাখবা যে কোন বর্ণের কারণে, সেটা হচ্ছে স্বরেয়। তারপর লক্ষ্য রাখো যে আমি উদাহরণ দিই, যেমন হচ্ছে স্বরেয়া, রস্ব ই, রস্ব উ। তো এগুলো হচ্ছে কার। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তাহলে এটা মনে রাখবা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। বুঝছো? কার। তো এখন আমরা নিচে লক্ষ্য রাখি, এখানে বলা হয়েছে অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই, এই কারণে একে নীলিন বর্ণ বলা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে নীলিন বর্ণ কাকে বলা হয়? সেটা হচ্ছে স্বরেয়কে। তো স্বরেয়কে নীলিন বর্ণ, নীল বর্ণ বলা হয়। এটা মনে রাখবা তোমরা। বুঝছো? যেমন এখানে বলা হয়েছে শত, শত অ, অর্থাৎ এখানে নীলিন বর্ণ বলতে এর কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমরা যখন কোনো ওয়ার্ড লিখবো, যখন লক্ষ্য রাখো এখানে শত, শত অ, অটা উচ্চারণ আছে কিন্তু অদৃশ্যভাবে, অর্থাৎ নীলিনভাবে, বা অর্থাৎ মিশে গেছে, অর্থাৎ কোনো সে অস্তিত্ব নেই, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সে আসতেছে, এটাই বোঝানো হয়েছে এই জায়গায়। তো এখন আমরা একটু লক্ষ্য রাখি, দেখো ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে জানবো আমরা। ব্যঞ্জন ধ্বনি, তো এখানে বলা হয়েছে যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টভাবে উচ্চারিত হয় না, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি কি? এ সবসময় স্বরধ্বনির ধ্বনির সাহায্য নিবে, স্বরধ্বনির সাহায্য নিবে। যেমন লক্ষ্য করি ক, ক যোগ অ, খ, অর্থাৎ এখানে শেষে অ স্বরধ্বনির একটা টান আসতে দেয়। তো তোমরা সবাই জানো। এখন দেখি স্বরধ্বনির সংখ্যা কয়টি? স্বরধ্বনির মোট 39টি। তাহলে স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি হচ্ছে 39টি। তো দেখো আমরা একটু পরের স্লাইডে যাচ্ছি। তো এখানে বলা হয়েছে বর্ণমালা। এখন আমরা জানবো বর্ণমালা সম্পর্কে। অর্থাৎ বর্ণমালা কি? অর্থাৎ বর্ণমালা ইংরেজি হচ্ছে অ্যালফাবেট। তো বাংলা বর্ণমালা, আর এখানে ওটা পরে বলতে চাই, এখানে এটা বুঝো যে কোনো ভাষার বর্ণ সমষ্টিকে সুনির্দিষ্ট ক্রমে সাজানো হলে তাকে বর্ণমালা বলে। এই ডেফিনিশন তোমাদের মনে রাখার দরকার নেই, তোমরা মনে রাখবো এইটাই, এই বিষয়টি, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে বলা হয়েছে বাংলা ভাষায় মোট একটি বর্ণমালা আছে, অর্থাৎ আমাদের যে 50টি বর্ণ, তাকে একত্রে বলা হয় বর্ণমালা, তাকে একত্রে বলা হয় বর্ণমালা। তো বাংলা ভাষায় মোট একটি বর্ণমালা আছে, এবং বর্ণমালা যদি বলা হয় বর্ণমালার সংখ্যা কয়টি, তোমরা 50টি দিও না। বর্ণমালার সংখ্যা একটি, কিন্তু বর্ণ হচ্ছে 50টি। বর্ণ 50টি, কিন্তু বর্ণমালার সংখ্যা একটি। এটা মাথায় রাখবা। এবং এরপরে দেখি আমরা আহ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো তোমাদের জানা দরকার। এখানে বলা হয়েছে বাংলা বর্ণমালার উদ্ভব, অর্থাৎ বাংলা বর্ণমালা কোথা থেকে উদ্ভব হয়? অর্থাৎ ব্রাহ্মী লিপির উদ্ভব হয়, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর বলা হয়েছে বাংলা বর্ণমালাকে স্থায়ী রূপদানকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা খুব ইম্পর্টেন্ট। যে বলা হবে বাংলা বর্ণমালাকে স্থায়ী রূপদানকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেন হচ্ছে বলা হবে 3 নম্বর পয়েন্ট, যে বাংলা বর্ণমালার প্রথম নকশা করেন কে? চার্লস উইলকিন্স, এই ব্যক্তি। তারপর 4 নম্বরটা লক্ষ্য করি, যে বাংলা অক্ষরের আধুনিক রূপদানকে, সে হচ্ছে পঞ্চানন কর্মকার। এটা খুব সবাই মনে রাখবা, পঞ্চানন কর্মকার। দেন বলা হয়েছে মোট ধ্বনি কয়টি? 41টি। মোট বর্ণ 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এই 41টির পাশাপাশি তোমরা 37টি মনে রাখবা, কারণ এক এক জায়গায় এক এক অপশনে দেওয়া থাকে। তো পাশাপাশি 37টি মনে রাখবা। তারপর এখানে বলছে অক্ষর দুই প্রকার, স্বরান্ত ও ব্যঞ্জনার্থ। তারপর 8 নম্বর পয়েন্টে লক্ষ্য রাখি যে আহ, 8 নম্বর পয়েন্টে কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আর কার 10টি, কোন বর্ণের কারণে? স্বরেও। স্বরকে কি বলা হয়? নীলিন, নীলিন বর্ণ বলা হয়, অর্থাৎ লিনিল বর্ণ বলা হয়। যাই হোক, তোমরা আশা করি মনে রাখতে পারবে এসব। এখন আমরা পড়বো মাত্রা। মাত্রা সম্পর্কে এখন আমরা জানবো। দেখো বাংলা বর্ণমালায় কোনো কোনো বর্ণের উপরে যে রেখা বা কষি দেওয়া হয় তাকে মাত্রা বলে। অর্থাৎ দেখো আমরা স্বর লিখি কেমনে? স্বরে ও, এভাবে, বা স্বরে আ। আবার দেখো কিছু বর্ণ যেমন খ, খ, এখানে কোনো মাত্রা আছে? নাই। তো এটা বোঝানো হয়েছে। তো এখানে এখানে বলা হয়েছে পূর্ণমাত্রা, অর্থাৎ বাংলা বর্ণমালায় অর্থাৎ যে 50টি বর্ণ আছে, তার মধ্যে পূর্ণমাত্রা আছে 26টি বর্ণে, আর অর্ধমাত্রা আছে 8টি বর্ণে, এবং মাত্রাহীন, এদের কোনো মাত্রা নেই, সেটা হচ্ছে 10টি বর্ণে। বুঝছো? তাহলে এই যে এই 3টে পয়েন্ট এইসব মনে রাখবা। তারপর বলা আছে মোট বর্ণ 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ। এখন আমরা দেখবো মৌলিক স্বরধ্বনি।
তো এখানে লক্ষ্য রাখো, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলায় আসল স্বরধ্বনি। অর্থাৎ আমরা লক্ষ্য রাখি, আমরা এটা সংজ্ঞা ডেফিনেশন না পড়লেও হবে, আমরা শুধু লক্ষ্য রাখবো যে মৌলিক স্বরধ্বনির সংখ্যা করে 7টি। সেগুলো কি কি? স্বরেয়, স্বরেয়া, রস্বই, রস্যৌ, এ, এ, ও, অর্থাৎ এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তো আমরা একটু দেখি প্রকারভেদ। আচ্ছা, মৌলিক স্বরধ্বনির প্রকারভেদ দুই প্রকার, অর্থাৎ লিখিত মৌলিক স্বরধ্বনি আর হচ্ছে অলিখিত মৌলিক স্বরধ্বনি। তো লিখিত মৌলিক স্বরধ্বনি কয়টি? 6টি। আর অলিখিত মৌলিক স্বরধ্বনি একটি। তো তো লিখিত মৌলিক স্বরধ্বনি এই কয়েকটি তোমরা পড়ে নেবা। আর অলিখিত মৌলিক স্বরধ্বনি হচ্ছে এ। এ এর প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ, অর্থাৎ ইনি এর ধ্বনিটি প্রতিষ্ঠা করেন। এই পয়েন্টে তোমরা পড়বা। আর এখানে লক্ষ্য রাখবা, স্বরধ্বনি 7টি থাকলেও স্বরবর্ণ 11টি, অর্থাৎ ধ্বনি 7টি কিন্তু বর্ণ হচ্ছে 11টি। এখন আমরা দেখব মৌলিক ব্যঞ্জনধ্বনি। মৌলিক ব্যঞ্জনধ্বনি 30টি। এই শুধু পয়েন্টে জানলেই হবে, উদাহরণগুলো তোমরা দেখে নিবে সবাই। আর এখানে বলা আছে ব্যঞ্জনধ্বনি 30টি থাকলেও ব্যঞ্জন বর্ণ আছে 39টি। এটা তোমরা মুখস্থ করে নেবা। দেন আমরা একটু আরো কিছু পয়েন্ট দেখব। এই পয়েন্টগুলো দেখলে আমাদের ক্লাসটা আরো অল্পটুকু আছে। দেখো বলা হয়েছে স্বরধ্বনি এর সংখ্যা। দেখো স্বরধ্বনি কয়টি? 7টি। আর ব্যঞ্জনধ্বনি 30টি। তাহলে মোট স্বরধ্বনি 37টি। তো অনেক সময় অপশনে 41টি থাকতে পারে বা 37টি থাকতে পারে, যে কোনো একটি গাইড হবে, কিন্তু দুইটা কখনো দেওয়া থাকবে না। তো স্বরধ্বনির শ্রেণীবিভাগ, হ্রস্ব স্বর এবং দীর্ঘস্বর, অর্থাৎ স্বরেয়, স্বরেয়া, হ্রস্ব, রি, এগুলো আমরা স্বল্প উচ্চারণগুলো স্বল্প সময় লাগে, এই কারণে হ্রস্ব স্বর মানে অল্প সময়ের জন্য উচ্চারিত হয়, এখানে এগুলোকে বলা হয় হ্রস্ব স্বর। তো হ্রস্ব স্বর কয়টি? 4টি। দীর্ঘস্বর কয়টি? 7টি। 7টি কি কি? আ, দীর্ঘ ই, অর্থাৎ আমরা উচ্চারণ করার সময় এগুলোতে সময় বেশি লাগে। শেষ। আর এখন আমরা দেখব নিচের পয়েন্টে। এখানে বলা আছে মোট স্বরবর্ণ, অর্থাৎ মোট স্বরবর্ণ কয়টি? 11টি, আমরা সবাই জানি।